সৌদি আরব এবং দুবাইকে একেবারে বুড়ো আঙুল দেখিয়ে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক ভয়ঙ্কর চাল চেলেছে ইরান। সবাইকে বোকা বানিয়ে তারা এক বাংলাদেশের দরজায় হাজির হয়েছে লোভনীয় 3টি মেগা অফার নিয়ে, যা সৌদি ও দুবাইয়ের কপাল পুড়িয়ে দেবেই। বর্তমান রাজনৈতিক মহলের জোরালো গুঞ্জন উঠেছে যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। যেখানে তারেকের সাথে ট্রাম্পের বন্ধুত্বের গুঞ্জন রয়েছে, সেখানে ইরান কেন তারেক রহমানকে কাছে টানতে চাইছে তা নিয়ে রয়েছে তীব্র জল্পনা। এই ঘটনার সূত্রপাত শুরু হয়েছে ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ডক্টর জহির রাহিমানির একটি চুপিচাপ চালানোর পদক্ষেপের মাধ্যমে। সম্প্রতি তিনি বাংলাদেশের সংসদের স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে একটি গোপনীয় বৈঠকে মিলিত হয়েছেন। ওই বৈঠকে তিনি বাংলাদেশকে এমন একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব দিয়েছেন যা দেখলে অনেক বড় দেশেরও মাথা ঘুরে যায়। ইরানের রাষ্ট্রদূত প্রথম অফারটি দিয়েছেন ঢাকা থেকে তেহরান পর্যন্ত সরাসরি ফ্লাইট চালুর ব্যাপারে। অর্থাৎ এখন আর সৌদি আরব হয়ে ঘুরে ইরানে যাওয়ার প্রয়োজন নেই। এতে করে বাংলাদেশের মানুষ খুব সহজে ইরান ভ্রমণে যেতে পারবেন এবং সেখানে শিক্ষা ও চিকিৎসার জন্য অনেক কিছুই খুব কম খরচে ইরানে যেতে পারবেন। এমনিতেই প্রতি বছর হাজার হাজার টুরিস্ট দুবাই বা সৌদি আরব হয়ে ইরানে যায়, সেখানে প্রচুর অর্থ খরচ হয়। এই কারণে সরাসরি ফ্লাইটের প্রস্তাব দেওয়া হয়েছে। দ্বিতীয়ত, ইরান দুই দেশের ব্যবসা বাণিজ্যের পরিধি $1 বিলিয়ন বা $100 কোটি বেশি করার অফার দিয়েছে। আর তৃতীয় প্রস্তাবটি হলো সস্তায় ইরানের পেট্রোকেমিক্যাল, ইউরিয়া সার, বিভিন্ন ধরনের খাবার আসবে বাংলাদেশে। বিশেষ করে ইরানের খেজুর এবং ডালিম সরাসরি বাংলাদেশে পাঠাতে চায় তারা। এর বিনিময়ে বাংলাদেশ থেকে দেদারসে তৈরি পোশাক যাবে ইরানে। বাইরে থেকে দেখলে এগুলোকে সাধারণ ব্যবসায়িক লেনদেন মনে হতে পারে, কিন্তু এর পেছনের রহস্য অনেক গভীর। ইরান কেন হঠাৎ করে মেগা অফার দিল, যা তারা কাউকেই দেয় না? এর মাঝে তারা আরো বড় একটি অফার দিয়েছে, তা হলো কম দামে তেল আমদানি। ইরানে বিশ্বের সবচেয়ে কম দামে পেট্রোল ও অকটেন বিক্রি হয়। বাংলাদেশি টাকায় প্রায় 2 থেকে 3 টাকা লিটার তেল পাওয়া যায়। বাংলাদেশ যদি সরাসরি ইরানের কাছ থেকে পেট্রোল এবং অকটেন আমদানি করে, তাহলে বাংলাদেশের জ্বালানি তেলের দাম রাতারাতি কমবে, লিটারে 30 থেকে 40 টাকায় নেমে আসবে। ফলে মানুষ বাইক ও প্রাইভেট কার খুব কম খরচে চালাতে পারবে। যেখানে বর্তমানে আমরা 150 টাকা লিটারে অকটেন এবং 140 টাকা লিটারে পেট্রোল নিচ্ছি। মধ্যপ্রাচ্যের দেশগুলোর কাছ থেকে তেল কিনছি, তাহলে ইরানের কাছ থেকে কিনলেই হলো। কিন্তু এর পেছনে গভীর রাজনীতি রয়েছে। আমরা চাইলেও সরাসরি ইরানের কাছ থেকে তেল কিনতে পারবো না, কারণ আমেরিকা নিষেধাজ্ঞা দিতে পারে। বাংলাদেশের তৈরি পোশাকের 90% আমেরিকার মার্কেটে বিক্রি হয়। তেল কিনলে মার্কেট নিষেধাজ্ঞার অর্থনীতি ধ্বংস হবে। সামরিক সক্ষমতা কম থাকায় যুক্তরাষ্ট্রের বিরোধিতায় চরম ক্ষতি হবে। দ্বিতীয়ত, সরকারের ইরানের কাছ থেকে তেল কেনার কোনো সদিচ্ছাই নেই। তারা অন্য দেশ থেকে দ্বিগুণ দামে তেল কিনে 3 গুণ দামে বেশি দামে জনগণের কাছে বিক্রি করবে, যা আমাদের ব্যর্থতা। এরপর ইরান বাংলাদেশকে আরো 2টি মেগা অফার দিয়েছে। প্রথমটি হলো বাংলাদেশের মিসাইল তৈরির কারখানা স্থাপনা। বর্তমানে বাংলাদেশের হাতে শক্তিশালী কোনো মিসাইল সিস্টেম বা ব্যালিস্টিক মিসাইল নেই। ফলে মিয়ানমার বা ভারত আক্রমণ করলে সেটি ঠেকানো বা পাল্টা হামলা করার সক্ষমতা আমাদের নেই। ঠিক এই দুর্বলতায় ইরান ব্যালিস্টিক মিসাইল তৈরির কারখানা স্থাপনে অফার দিয়েছে, যাতে বাংলাদেশ তাদের প্রযুক্তি পায়। কিন্তু সরকারের এ ব্যাপারে কোনো সদিচ্ছা নেই। মিসাইল তৈরির ইরান পৃথিবীর 1 নম্বর দেশ এবং গত 40 দিনের যুদ্ধ দেখেছি তারা শুধুমাত্র মিসাইল দিয়ে কিভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে মোকাবেলা করছে। মিসাইল কম খরচে অধিক পরিমাণে উৎপাদন করা যায়, তাই বর্তমান যুগে একটি গুরুত্বপূর্ণ প্রযুক্তি। বাংলাদেশের উচিত ইরানের সাথে যৌথভাবে কারখানা স্থাপন করে শত শত মিসাইল তৈরি করা। ইরান সাহায্য করতে প্রস্তুত, শুধু আমাদের সদিচ্ছার অভাব। প্রতিরক্ষা সহযোগিতাকে ঘিরে সাম্প্রতিক সময়ে আরও একটি সম্ভাব্য বিষয় আলোচনা এসেছে। বিভিন্ন গণমাধ্যম ও বিশ্লেষণ দাবি করা হয়েছে যে ইরানের সঙ্গে বাংলাদেশের সম্ভাব্য সহযোগিতার আলোচনায় ড্রোন প্রযুক্তি এবং স্থায়ীভাবে উৎপাদন সক্ষমতা গড়ে তোলার বিষয়টি উঠে এসেছে। যদিও এ ধরনের কোনো প্রকল্প সম্পর্কে বাংলাদেশ বা ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক বিস্তারিত ঘোষণা দেওয়া হয়নি, তবে বিষয়টি প্রতিরক্ষা বিশ্লেষকদের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। সম্প্রতি বিভিন্ন সংঘাত ড্রোন প্রযুক্তি গুরুত্বকে নতুনভাবে সামনে নিয়ে এসেছে। বিশেষ করে লয়টারিং মিউনিশন বা আত্মঘাতী ড্রোন, নজরদারি ড্রোন এবং স্বল্প ব্যয়ে আক্রমণাত্মক প্ল্যাটফর্ম আধুনিক যুদ্ধের কৌশলগত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে তুলনামূলক কম ব্যয়ে নির্দিষ্ট লক্ষ্যবস্তু আঘাত হানার সক্ষমতা এবং দ্রুত উন্নয়নের সুবিধার কারণে বিশ্বের অনেক দেশ এখন ড্রোন প্রযুক্তিতে বিনিয়োগ বাড়াচ্ছে। ইরানের শাহিদ
পাইলট সিরিজের ড্রোনও বিভিন্ন আঞ্চলিক সংঘাতে আলোচনায় এসেছে। তবে এসব ড্রোনের কার্যকারিতা নিয়ে যেমন ইতিবাচক মূল্যায়ন রয়েছে, তেমনি বিভিন্ন সংঘাতে তাদের প্রকৃত ভূমিকা এবং ক্ষয়ক্ষতির মাত্রা নিয়ে বিতর্ক রয়েছে। যুদ্ধক্ষেত্রে প্রচারিত অনেক তথ্য স্বাধীনভাবে যাচাই করা কঠিন হয়, প্রতিটি দাবির সতর্কতার সঙ্গে মূল্যায়ন করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে বর্তমান ড্রোন প্রযুক্তি শুধু আক্রমণাত্মক ব্যবস্থার মধ্যে সীমাবদ্ধ নয়। সীমান্ত নজরদারি, উপকূলীয় নিরাপত্তার দুর্যোগ ব্যবস্থা, অনুসন্ধান ও উদ্ধার, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং সামুদ্রিক পর্যবেক্ষণ সহ বহু ক্ষেত্রেই ড্রোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ফলে কোনো দেশ যদি নিজস্ব ড্রোন শিল্প গড়ে তুলতে চায়, তাহলে তার সামরিক ও বেসামরিক উভয় ক্ষেত্রেই প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির সুযোগ তৈরি করতে পারবে। বাংলাদেশের নিরাপত্তা নীতি দীর্ঘদিন ধরে প্রতিরক্ষামূলক অবস্থানের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। সেই ক্ষেত্রে প্রতিরক্ষা আধুনিকায়নের যে কোনো উদ্যোগের মূল লক্ষ্য সাধারণত জাতীয় সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং নতুন প্রযুক্তির সঙ্গে সশস্ত্র বাহিনীকে খাপ খাইয়ে নেওয়া। কোন প্রযুক্তি সংগ্রহ করা হবে বা কার সঙ্গে সহযোগিতা করা হবে, সে সিদ্ধান্ত সাধারণত কৌশলগত, অর্থনৈতিক এবং কূটনৈতিক বিবেচনার ভিত্তিতেই নেওয়া হয়। সব মিলিয়ে বলা যায়, ড্রোন প্রযুক্তি বর্তমানে বৈশ্বিক প্রতিরক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে। ভবিষ্যতে বাংলাদেশ যদি এই খাতে নিজস্ব গবেষণা, উৎপাদন বা আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর সিদ্ধান্ত নেয়, তাহলে তা দেশের প্রযুক্তিগত সক্ষমতা ও প্রতিরক্ষা শিল্প বিকাশে ভূমিকা রাখতে পারে। তবে এ ধরনের যে কোনো পদক্ষেপের ওপর প্রভাব, সম্ভাবনা এবং সীমাবদ্ধতা মূল্যায়নের ক্ষেত্রে আনুষ্ঠানিক নীতি, আন্তর্জাতিক আইন এবং আঞ্চলিক নিরাপত্তা বাস্তবতাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে।